আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৯। লিখেছেন মম সাহা। চিত্রের আধো রহস্য মাখা কথা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে। কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিকশা নিল বাহার। দুজনে রিকশায় উঠে বসল। নিস্তব্ধ রাস্তা হুড়মুড় করে বাতাসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও। আকাশে রূপোর থালার মতন চাঁদ। অক্টোবর এসেছে বিরাট জ্যোৎস্না নিয়ে। ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরের ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল। কয়েকদিন পর তো আবার শীত আসবে। শীতকাল চিত্রার বেশ প্রিয়। কেমন মিষ্টি অলসতায় কাটে। চিত্রা আবার বেশ অলসতা প্রিয়। দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিকশা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে। চিত্রা ঝটপট বাহারের ভাইয়ের টাকা বের করার আগেই নিজেই রিকশা ভাড়া দিয়ে দিল। তা দেখে বাহার কিঞ্চিত হাসল। পকেটে থাকা সিগারেট বের করে তা দুই ঠোঁটের ভাঁজে চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, বেশ চালাক হচ্ছ যে। বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো। মুচকি হেসে সে বলল, আপনার সাথে থাকি আর চালাক হব না? তা বেশ ভালো, চালাক হতে ক্ষতি কি? তবে চিন্তা নেই, চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নিব। আপনি চাকরি করবেন? হাঁটতে হাঁটতে বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন। বাহার পায়ের কাছের খালি বোতলটাতে ছোট লাথি দিয়ে বলল, ভাবছি তো করব। রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি। তারপর আমার বিয়ে করবেন তো বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না, কারণ সে জানে বয়সন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে। আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু কম বেশি বেহায়া হয়ে যায়। চিত্রাও তার বাহিরের না। বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করল, আমি আপনার এতটাই অপছন্দ? তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, তাই না? ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে। বাহারের ঠাট্টা মাখানো কথায় ছোট হয়ে গেল চিত্রার মুখ। ক্ষীণসুরে সে বলল, আমার তো অভদ্র আপনাটাই পছন্দ। বয়সন্ধি আবেগ দিয়ে ফাঁসাতে যাচ্ছ? একদম না, অষ্টাদশীর ভালোবাসা দিতে ফাঁসাতে যাচ্ছি। বাহার ওর উত্তর দিল না। চিত্রা মন খারাপ করে বলল, চাকরিটা হবে তো? তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা, তোমার বাড়ির চিলেকোঠা ঘরের মতন একটা ঘরের কি কি আসবাবপত্র লাগবে বলো তো? সংসার সম্পর্কে ধারণা কম তো। বাহারের এমন অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল। সে চমকে যাওয়ার কণ্ঠে বলল, এই জন্য কি চাকরির খোঁজ করছেন? তোমার ভাই বেকারের কাছে তো আর বিয়ে দিবে না। যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম। চিত্রা কিছুক্ষণের জন্য বাক্যহারা হয়ে গেল। বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল। চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার। ক্ষীণ কণ্ঠে বলল, বাড়ি এসে পড়েছে, ভেতরে যাও। সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই, না হয় সেসব চিন্তা বাদ। চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না। বাহারের কথায় আশপাশ তাকিয়ে দেখল সত্যি সে তার বাড়ির সামনে। বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল। চিত্রা বেশ উচ্চকণ্ঠে বলে উঠল, বাহার ভাই, আপনি আমার পুরো জীবনের লাল কালির পূর্ণতা, যা জলজল করবে আমার প্রাপ্তির খাতায়। বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকালো না। চিত্রা কতক্ষণ বাহারের ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতরে চলে গেল। বাহার বুঝলো তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই। বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গনা, তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি। বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে, কিন্তু তা ঝরে যায় রাতের আধারে। তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা। বাহার খারাপ, তবে তার স্বপ্ন না। আমাদের একটা ছোট্ট সংসার হলে খারাপ হয় না। আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসিয়ে কিঞ্চিত প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে। আফসোস, বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের, যা ধরা ছোঁয়ার বাহিরে।
তুমি না হয় মেয়ে বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে। বাহারের কথাগুলো কি শুনলো রঙ্গনা? হয়তো না, তাতে কি? একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয়। একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয়। মোহিনীর কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরও সপ্তাহখানেক আগে। একদম গোলকধাঁধার মতন এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল, তাই তো বন্ধ করে দেওয়া হয়। মহিনের ভাই মাহাতাবি বন্ধ করে দিতে বলে। এই গোলকধাঁধার আর কতদিনই বা ঘুরপাক খাবে? এর যে থেমে যাক সব ঝামেলা। নুরুল সওদাগর লাস্টে আরেকটা ক্লু পেয়েছিল যে এসিড নিক্ষেপ করা ছেলেদের অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে। ইনভেস্টিগেশনের করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড নিয়ে সিমটা কেনা হয়েছিল। কাকে ধরবে আসামি হিসেবে? ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে। তারপর 3জন মানুষকে একই ব্যক্তি খুন করেছে, কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন। তপ্ত দুপুর বিরক্ত ভঙ্গিতে মাহাতাব এসে বসলো তার ঘরে। চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো। আজকাল মাহাতাব হুট করেই কেমন রেগে যায়, মেজাজ চরম খিটখিটে হয়ে তার। চাঁদনি মাহাতাবের হাতে লেবুর শরবত ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহাতাবের মুখের ঘামটা মুছিয়ে দিতে নিলেই তার হাত আটকে দেয় মাহাতাব। চাঁদনি কিঞ্চিত অবাক হয়, উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে তোমার? অফিস ঝামেলা হয়েছে? মাহাতাব শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটি রাখে। তপ্ত শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে, চাকরিটা চলে গিয়েছে। চাঁদনি বেশ অবাক হলো। মাহাতাব সবসময় বেশ কর্মঠ লোক, তার চাকরি যাওয়ার তো কথা না। ব্যতিব্যস্ত হয়ে এসে বলল, চাকরি চলে গিয়েছে মানে? কেন? মানুষ কি একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে? পারে না। যেমন তোমার মা পারেনি চিত্রার ভালো সহ্য করতে, তেমন অফিসের কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি। চিত্রার ঘর ছাড়তে হলো আর আমার চাকরি। চাঁদনি বেশ অবাক হলো তার স্বামীর কথায়, বেশ শক্ত কণ্ঠেও বলল, তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহাতাব? আমার মা তোমার গুরুজন হয়, সম্মান দিয়ে কথা বলো। যে নিজে নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দিব? হ্যাঁ, তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার পেয়ে যাবে না, তাই না? মাহাতাবের কথায় তুমুল তাচ্ছিলের সুর। চাঁদনি হতভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। অবশ্যই আসে তার অনুভূতিরা। সে বিধ্বস্ত কণ্ঠে বলল, মাহাতাব। মাহাতাব উত্তর দেয় না, গনগট বা পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। চাঁদনি কেবল ফ্যালফেল করে তাকিয়ে থাকে সেই দৃশ্য। বনানীর বিলাসবহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজন বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক সুখী ফ্যামিলি। এই পরিবারটা নওশাদের। মা বাবা আর নওশাদকে নিয়েই তাদের ছোট পরিবার। নওশাদ খেতে খেতে তার মা নওরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, মা, তোমাদের কিছু বলার ছিল। নওরিন খাতুন তখন মাছের কাটা বাছায় ব্যস্ত। ছেলের কথায় ছেলের দিকে তাকালেন। হাস্যোজ্জ্বল মুখে মহিলার মিষ্টি করে শুধালো, কি কথা বল? তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছ, সেই সম্বন্ধের কথা। নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবোতে চিবোতে বললেন, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছ। নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না। আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস পরে করো, আগে আমার কথা শোনো বাবা। কি কথা বলো? বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নওশাদ। অতঃপর বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আমরা সেদিন যখন নুরুল আঙ্কেলের মেয়ের দেখতে গেলাম, সেখানে গিয়ে আমার পাত্রীকে পছন্দ না হয়ে তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে। নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নওশাদের কথা শুনতে খাওয়া থামিয়ে দিলেন নওরিন খাতুন, যে বেশ জোরেই বলে উঠল, অসম্ভব, অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয়? কেমন বোকাশোকা হাব ভাব। আমি রাজি না এই প্রস্তাবে। আমি রাজি মা, সেটাই কি যথেষ্ট না? ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন, নম্র কণ্ঠে বললেন,
রাখছো কেন নওরিন? মেয়েটা তো সুন্দরী, আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু। নওরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন, মুখে অগাধ্য গম্ভীরতা ঢেলে বললেন, অসম্ভব মানে অসম্ভব। মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব, কখনোই আমি ওরে মানব না। আমি তো মানছি, তাহলে তোমার সমস্যা কোথায়? নওশাদ খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল। ছোটখাটো কথা কাটাকাটি এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাহিরে তখন তুমুল বৃষ্টি। ইলিয়াস খান বারবার পিস ডাকলেন ছেলের, অথচ সে একটু দাঁড়ালো না। ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা। নরিন খাতুনও ফুঁসতে ফুঁসতে ঘরে গিয়ে দৌড় দিলেন। বৃষ্টির মৌসুমে বলে রাতে চিত্রাদের বাসা খিচুড়ির আয়োজন করা হয়েছে। জেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়, মাহাতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট্ট ফ্ল্যাটটাতে। রান্নাঘর ব্যস্ত মুনিয়া বেগম, তার হাতে হাতে সাহায্য করছে চিত্রা ও ওহি। তুহিনও মাহাতাব ড্রয়িং রুমে বসে হরেক রকম গল্প জুড়ে দিয়েছে। বাহারকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে। এমনিতে সে বিকেলে কথা ছলে বলেছিল আজই বাসায় আসবো, তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে। বৃষ্টিতে কাকভেজা হয়ে বাহার যেই না চিত্রাদের বিল্ডিংয়ে প্রবেশ করতে নিবে, সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহারের কপালে ভাঁজ পড়ল, অবাক কণ্ঠে বলল, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণ ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ, আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ফিচেলে হেসে বলল, রহস্য করেই বলল, চেনার কথাও নয়, তা এক রাতে এইখানে কি? বাহারের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা করলো। অতঃপর কোনো উসিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য। নওশাদ অবাক হলেন। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তা আর বুঝতে বাকি রইল না তার। মাথা এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে সে কথা খুঁজে বেরালো। বাহারও ঠায় দাঁড়িয়ে দেখল নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না, কারণ এর আগে ওহির সাথে প্রায় কয়েকবারই সে নওশাদকে দেখেছে। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে। বাহারের বরাবরই জ্যোষ্ঠীয় ইন্দ্র বেশ প্রখর। বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল, ওহির সাথে দেখা করবেন? তাহলে উপরেই চলুন। নওশাদ আবারও থতমত খেল, অবাক কণ্ঠে বলল, আপনি ওহিকেও চিনেন? চিনব না? বেশ বুদ্ধিমতী মেয়ে সে, আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহারের চেয়ে নওশাদের বোধহয় কিছুটা কম চতুর না, তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে এমন ভাগ্য ফেরালেন কেন? এবারের জন্য বাহার অবাক হলো না, কারণ সে জানে বাহারের প্রতি ওহির যে মুগ্ধতা, সে মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষের ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশে আনতে, ছড়িয়ে দিতে আরও একটা মানুষের সামনে। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ হয়ে রইল। ওহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গা ছাড়া স্বভাবের। মেপে হাসে, ঠাট্টাও করতে জানে, আর সামনের পুরুষটার কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছুঁড়ে নি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যে বাহারের হা হা হাসি ভেসে এলো। হাসতে হাসতে সে বলল, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক, ভাগ্যতা গ্রহণ করে না। যেমন ওহি ম্যাচুয়ার্ড, সে আমাকে যতটুকু বুঝে ততটুকু আমায় কেউ বোঝেনি। তাতে কি, ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। ওহি আমার চিন্তা ভাগ করতে পারলে মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো।
নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথায় বোঝা গেল। বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। তাই তো সে মুচকি হেসে উত্তর দিল, সেই জন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটতে হতো। বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহার। কিছু কুশলাদি বিনিময় করে চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলেও কেমন কেমন যেন লাগে। বাহার ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করে তার সাথে যেতে। ওহি অবশ্য এতে অবাক হয়। বাহার ভাই কখনো আকার ইঙ্গিতে কথা বলার মানুষ না। ওহি ঘরে ঢুকতেই বাহার গলা পরিষ্কার করলো, ঠাট্টার সুরে বলল, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। ওহি অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহারের হিয়ালি কথায় কপাল কুঁচকালো ওহি। আর প্রশ্ন না করে সে দ্রুত প্রস্থান করলো রুম থেকে। বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল। এর আগেও এই বাড়িতে সে 2-1 বার গোসল করেছে, তাই তার টি শার্ট এখানেই আছে। দীর্ঘ 15 মিনিট পর প্রশান্তির গোসল দিয়ে বের হলো বাহার, চোখে মুখে তৃপ্তি। কিন্তু বের হতেই চিত্রার টলমল চক্ষু যুগল দেখে সে থেমে গেল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহার এতে কিঞ্চিত বিরক্ত হলো, কপাল কুঁচকে বলল, এখানে দাঁড়িয়ে কোনো জামাইয়ের মরার শোকে কাঁদছো? কাদার জন্য কি বাহিরের জায়গা টান পড়েছে? বাহারের দিকে অভিমানের চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঠালি রাঙ্গা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করেই বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতি মূল্যবান খামটা দেখে সাথে সাথে ছিনিয়ে নিল বাহার। ধমক দিয়ে বলল, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন? দুঃখিত বাহার ভাই। বাহার মাথায় তখন দাও দাও করে জ্বলছে আগুন। সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমল না। চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখল, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তাসহ চিঠি আর একটা নূপুর, আর চোখে ক্রোধ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতবম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজছে। ওহি দ্রুত গিয়ে নওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নওশাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন? বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখেছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না। এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে একটু ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন। নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা। ওহি বিরক্ত হলো। এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনই পছন্দ না, তবুও লোকটা এসব করছে। ওহিকে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটু মায়া হয় না? না, হয় না। প্রশ্নের জবাবে ওহির কাটকাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল, ভারী কি গলায় বলল, তাহলে এখন এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনের প্রায় থতমত খেয়ে গেল ওহি। অস্তিত্ব হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না। ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজের হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিংকর্তব্য বিমূঢ়। কথা বলার ভাবা খুঁজে পেল না ও। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি।
ওহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলেছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। ওহি তপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্ত সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। নওশাদের সহজ স্বাভাবিক উত্তরে ওহির তেজের ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়ার ভাবে বলল, আচ্ছা মানলাম ভালোবাসলে, ভালোবাসেন বলে। তা ভালোবাসলে কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কতই তো হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি। তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই। ইতিহাস যারা রটেছে তারাও মানুষ। তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটব প্রাপ্তিটা। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না। কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি। বিরক্ত দেখাতে গিয়ে দেখলো কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তের ভাব ধরল। নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দিব। ওহি গোপনে হাসল, মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না, ভিজতে থাকুন। বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতেই ঠিকই মরেছি। ওহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে। নওশাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। ভাবল নওশাদ হয়তো মজা করেই বলেছে, কিন্তু অপরদিকে নওশাদ নাছোড়বান্দা, তা তা তো সে জানে না রমণী। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করল অভিমানীরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল, কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারোর জন্য নূপুর আর চিঠি। চিঠিটা পড়তে পারিনি, তবে যতটুকু দেখেছে মুগ্ধতা ভরা ছিল। কারোর জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা। বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারো কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না, কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্য তার মূল্য দেয়ই না। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভরা পেটে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটোখাটো একটা আড্ডার আসর বসলো, কিন্তু চিত্রার মন বসল না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল। তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দায় ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভেজাতে পারছে না বলে চিত্রার মন আরও খারাপ হলো। কেবল দেখিয়ে যেতে হলো নিবিড়ে সেই বর্ষণধারা। তন্মধ্যে চিত্রা নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেও তার অবাক লাগলো। অবাক কণ্ঠে বলল, দুলাভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসল মাহাতাব। পকেটে হাত গুজিয়ে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু শালিকা। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারল কি না ভেবেই তার বুক কাঁপল। ক্ষীণ সুরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সই এমন যে এটা বলতে হচ্ছে। শোনো, কোনো সম্পর্ক যদি তোমার ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সেই সম্পর্কটাই মেরে ফেলো।
মনে রেখো, ভুল কারণে নিজের মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়াই ভালো। চিত্রা কি বুঝলো কে জানে, কেবল অনবরত মাথা নাড়ল। চিত্রাকে খুশি করতে হাস্যোজ্জ্বল মাহাতাব বলে উঠল, চলো আজ রাতের রাস্তা ঘুরবো, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো, যাবে? চিত্রা এতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণে মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল ওহি আর মনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মাহাতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতের রাস্তা ঘোরার জন্য। বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছে। ওহি, মনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত ৩টে হুট করে সশব্দে বেজে উঠল ওহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। ওহি বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আমায় ভালোবাসো ওহি? ওহি ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোঁতা ভোঁতা অনুভূতির সৃষ্টি করল। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই। ওহি চুপ থেকে রয়ে শয়ে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসলো। হ্যাঁ, হয়তো হাসলো। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটপট। ওহি ভ্রু কুঁচকাল, প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে, এই মাঝ রাত্রি অবধি তার অপেক্ষায় অবসান ঘটিয়ে ফেলো। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থেমে তোমার মানায় না। আমরা তো বেকার মানুষ, আমরা হলাম অযত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর মন, দিলাম না হয় একটু ভেঙে। ক্রিকেটের আড়ালে হৃদয় নরম মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মরে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করেছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মরে মুক্তি হেতায়। বাঁচবার স্বাদ বেকারেও আছে, সে কথা কি সমাজে বিকায়? যোগ্যতায় সার্টিফিকেট তাচ্ছিল্য ভাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সেই পিছুটার নেই, প্রেম মিছে হওয়াও ভয় নেই। মধ্যরাতে তোমার দৌড়ে ভালোবাসা চাও মানুষটাকে আজ না হয় একটা কিছু বলেই দাও, মুক্তি না হয় প্রেমের মৃত্যু। ওহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতহীনভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই যুবথুবু নওশাদকে চোখে পড়ল ওহির। বেচারা শীতে কাঁপছে। ওহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিজছেন? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন না আমায়। ওহির মুখে তুমুল কাঠিন্যতা। কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাতে অবধি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্যি নেই আমার। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? নওশাদ ভেবেছিল এবারও বরাবরের মতো প্রত্যাখ্যান আসবে, কিন্তু ওহির কথা সে হতবম্ব। নওশাদের হতবম্ব ভাব দেখে ওহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না? শহীদ হওয়ার ইচ্ছে এখনো আছে? তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেল নওশাদ আর ওহির বিয়ে। বেশ সাদামাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী। নওশাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা ওহির ধারণার বাহিরেই ছিল, কিন্তু তবুও সে নড়বড়ে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল। যা হবে দেখা যাবে, তার ভিতরে উপস্থিত। আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের। ওহি কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেসও করেছিল, বাহার ভাই, আপনি শিওর কিভাবে ছিলেন যে বিয়েটা আমি করতাম? বাহার তখন মুচকি হেসে বলছিল, মানুষ বরাবরই ভালোবাসার কাঙ্গালি,
যখন কেউ সেই ভালোবাসার উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যা মানুষই তা ফেলাতে পারে। ঘৃণা দেখেও চুপ থাকা যায়, কিন্তু ভালোবাসা দেখলে তার বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয়। আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসো কিনা বলো তো? আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করেছি, যেন তুমি খুঁটি শক্ত করে ধরো। আর আমি সক্ষম। বাহারের কথায় চুপ রইল ওহি। ভালোবাসবে না করেও আরও একবার ভালোবাসলো বাহারকে। এই শেষ। এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না, আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার উপর। মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ, আর ওহি সে পাপ কখনোই করবে না। মনের মানুষকে না হয় মন থেকে চিরতরেই বিতাড়িত করবে। এরপরেই খুব নীরবভাবে হয়ে গেল একপক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপক্ষিক ভালোবাসার সন্ধি। প্রকৃতির নিয়মে এটা, কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগবে। সওদাগর বাড়িতে মুখ থমথমে ভাব। সেই বাড়ির সকল সদস্য চিত্রা তুহিনও সহ আজ সে বাড়িতে এসেছে। নওশাদের বাবা মাও এসেছে। বাড়ির সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাস হচ্ছে না। সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘণ্টাখানেক যাবৎ। প্রথম কথাটা আফজাল সওদাগরই বললেন গম্ভীর কণ্ঠে। সে ওহির দিকে তাকিয়েই শুধালেন, তোমার যদি নওশাদকে এতই পছন্দ হয়েছে আমাদের বললেই তো পারতে। আমরা তোমার পছন্দ কখনো অপূর্ণ রাখিনি। বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে, তাই এই মানুষটার কথার বিপরীতে ওহি কোমল হয়েই বলল, আমার পছন্দের সব তোমরা পূরণ করেছ, তা আমিও মানি। তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো ন। সেই সংশয় থেকেই এমন কাজ করা। ওহির উত্তর আফজাল সওদাগর তপ্ত শ্বাস ফেললেন, কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম। কাটকাট কণ্ঠে বললেন, তোমার ভালোবাসাও আমরা অপূর্ণ রাখতাম না। ও তাই নাকি? সাইকোলজি পড়তে চেয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল। তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায়। 6-7 বছরে আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার। ঠাঁই হয়েছিল আমার হোস্টেলে। এভাবেই পূরণ করতে, তাই না? মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের। মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল। আজকের অবনী আর তখনের অবনীর পার্থক্য অনেক, কিন্তু মানুষ তা আর জানল কই। ওহি, তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠ ওহির তাচ্ছিল্যর ভাব আর বিস্তৃত লাভ করল। খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে শোনালো না। যতই হোক নওশাদ এবং তার বাবা মা সওদাগর বাড়ির মেহমান। তাদের সামনে এমন আচরণ শোভনীয় নয়। নওশাদের বাবা মা এতক্ষণ চুপই ছিল। সওদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা। তাই তো সওদাগর বাড়ির মানুষদের কথা থামাতেই মুখ খুললেন নওশাদের মা নওরিন। তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন, নওশাদ, তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? হুট করে তো নেইনি মা, তোমাদের তো জানিয়েছিলাম, কিন্তু তোমরাও আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি, তাই বাধ্য হলাম। কেবল একবার জানিয়েছিলে। মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা মাকে মানায়, অথচ ইতিহাসে তুমি একমাত্র ছিলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছে। কি অদ্ভুত! বিয়ে তো করবো মা, কোনো অপরাধ তো না। তো এত মানামানি কথা আসছে কোথা থেকে? আমি কিংবা ওহি দুজনই প্রাপ্তবয়স্ক, তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না। দেখলে তোমার ছেলের কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? নওরিন খাতুনের স্বামী প্রতি অভিযোগ। ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল, যা হয়েছে তা বদলাতে পারবে? এর চেয়ে মেনেই নাও। স্বামীর জবাবে হতাশ নওরিন। তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে। তার হলো কই। হতাশার শ্বাস ফেলে তিনি বললেন, এমন হুটহাট বিয়ে আমি মেনে নিতে পারছি না। এখন করণীয়, আলাদা থাকবো। ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নওরিন খাতুন।
10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো, ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখলো, একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে। কি আর করার, যুগ বদলে খেলা এসব হয়তো স্বাভাবিক। সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে। কিছুটা সময় মৌন থেকে নওরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন, আমার কখনই পছন্দ ছিল না ওহি, কিন্তু আমার ছেলের আবার ওকেই পছন্দ। যা হওয়ার হয়ে গেছে, আমার পছন্দ অপছন্দের কিছু আটকাবে না। আমি না চাইলেও আমার ছেলে ওর সাথে সংসার করবে, আমি জানি। আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই, অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে। একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিচ্ছি। তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মান সম্মান আছে। সেই মান সম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে। মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো। মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারল সে, কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত, তাই এমন কঠিন হওয়া। নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ ওহির বেশ ভালো লাগলো। মানুষটা হয়তো উপর উপর শক্ত, কিন্তু ভেতর ভেতর খুব কোমল। নওরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সওদাগর। মহিলা যে বেশ বুদ্ধিমতী তা আর বুঝতে বাকি রইল না কারো। বিয়ের তারিখ ঠিক করা হলো 25 দিন পরে। ওহির মায়ের মতামতও নেওয়া হলো। বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ। সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সওদাগর এবং চাঁদনি। না আনন্দ হলো না অন্য কিছু। ড্রয়িং রুমে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়ার তারা কেবল তা পালন করলো, এছাড়া কিছুই না। চিত্রা আর চেরি তো আনন্দে আত্মহারা, কিন্তু চিত্রা চাইলেও সে আনন্দ দেখাতে পারছে না। এই বাড়িটা যে তাকে পর করেছে, পরের বাড়িতে শোক মানায়, আনন্দ না। অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা। যে বাড়িতে একসময় বিনা বাধায় ছুটে বেরিয়েছে, সে বাড়ির দেয়াল ছুতেও যেন আজ করছে ভয়। কেমন পরপর লাগছে সবটা। বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত, চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে। ছোট থেকে এই অবধি আপা তাকে কম আদর করেনি। আজ যদি আপা মুখ ফিরিয়ে থাকে, তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া। যেমন ভাবনা তেমন কাজ। চাঁদনির নিজের ঘরের কিছু জামাকাপড় গোছাচ্ছিলেন, তার মধ্যে ঘরে দরজার টোকা শব্দক্ষীণ শব্দে চিত্রা বলল, আসবো? চাঁদনি একবার পলক ঝাপটিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, আয়। চিত্রা আসলো, ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো। বুকে তখন তার তুমুল ঝড়। এত কাছে বড় আপার সাথে কথা বলতে হাত পা তার কাঁপছে, তবুও সে বলল, কেমন আছো আপা? যেমন চেয়েছিলে। বড় আপার কাটকাট উত্তরে মনে মনে হোঁচট খেল চিত্রা। কণ্ঠখানি বারবার জড়িয়ে এলো, তবু সে ক্ষীণ সুরেই বলল, আমি তো ভালো চেয়েছিলাম আপা। তাহলে আর কি, ভালোই আছি। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না। কত কথা সাজিয়ে এসেছিল, কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে। ঘরে দুজন মানবী চুপ হয়ে রইল। কত কথা বলতে চেয়েও বলা হলো না। শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল, আপা, দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো? চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে, কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না। এলো 2-3 মিনিট পর। হৃদয়ে ছাড়খাড় করা উত্তর সেটা। চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল, আমার মায়ের রাগ আমার উপর না মিটালেও পারতি। আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা। চিত্রার মাথা নত হয়ে এলো। বড় আপা তাচ্ছিল্য করে বলল, এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয়? আমার তো জানা ছিল না। বড় আপার কথায় চিত্রার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো ধাক্কা দিইনি তোমায়, কেবল হাত ঝাড়া দিয়েছিলাম। থাক সেসব কথা, আমি তবুও দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। বড় আপুর দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল? চিত্রার মনে কেমন খচখচ করলো বড় আপার কথা। সে তো আপাকে ধাক্কা দেয়নি, তাহলে? তন্মধ্যে নিচ থেকে হইচই ভেসে এলো।
নুরুল সওদাগরের কণ্ঠ শোনা যাচ্ছে তুমুলভাবে। চিত্রা এবং চাঁদনি অপেক্ষা না করেই ছুট লাগালো। বাহার ভাইয়ের ঘর ফাঁকা, তার অবহেলার বিছানা শূন্য, পড়ার টেবিলে যত্নের বইগুলো নেই। বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই। মূলত নুরুল সওদাগরের চেঁচামেচির কারণ এটা। চিত্রা কেবল ফ্যালফেল করে শূন্য ঘরটায় তাকিয়ে রইল। শূন্য ঘরটার রং মেটে হওয়া, দেয়ালে বড় বড় করে লেখা, স্বয়ং সৃষ্টিকর্তা যার প্রতি অনীহা, মানুষ কিভাবে তাকে করবে দয়া। অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল। অবশেষে বাহার ভাই মানুষটা সত্যি কঠিন হলো। অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ? বাহার ভাই বিহীন আজ তিনটে দিন কেটে গেল। কেমন নীল বিষাদ সমুদ্রের কুলকিনারা বিহীন দিনগুলো। সকাল দুপুর রাত নিজেদের মতন মুগ্ধতা ছড়াতে যেন ব্যর্থ হলো 3টে দিনে। চিত্রার মনে যে গভীর অমাবস্যা নেমেছে, সেই অমাবস্যার আধার ছাপিয়ে সূর্য উঠতে পারেনি। রাতগুলো কেমন ডুকরে কেঁদে উঠে হাহাকার করে অভিযোগ করে যায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের। চিত্রা কেবল ফ্যালফেল করে দেখে সেই আর্তনাদ। এর চেয়ে বেশি কিছুই যা তার করার নেই। তন্মধ্যে কলেজ থেকে আবারও মডেল টেস্টের তারিখ ধার্য করা হলো। খুব শীঘ্রই পরীক্ষা। চিত্রা বিষাদ তুলল বন্দিখানায়, চেয়ার টেনে মুখ ডুবালো বইয়ের পাতায়। কিন্তু কি অদ্ভুত, বইয়ের লেখা কেমন ঝাপসা। চোখের জলগুলো কি বাহার ভাইয়ের মতন বেইমানি করছে? অশ্রুতার, অথচ ঝরছে বাহার ভাইয়ের নামে। এমন শোক বিধাতা কেন আমাদের দেয়? তীর্যক রোদের তপ্ত দুপুর, জানালা গলিয়ে রোদ এসে পড়ছে চিত্রার পড়ার টেবিলে। ঘরের ফ্যান বন্ধ, কারেন্ট নেই। চিত্রা ছাড়া পুরো ফ্ল্যাটে আর কোনো জনমানব চিহ্ন নেই। মা নিজের কলেজে গিয়েছে, ভাইজানও গিয়েছে ভার্সিটিতে। পুরো ফ্ল্যাট চিত্রা একা। শোক পালনের মহোৎসব তাই ঝেঁকে ধরেছে তাকে। চিত্রা খুব চেষ্টা করলো পৃথিবীর সকল ধ্যান সে বইয়ের উপর দিতে। বারংবার তার চেষ্টা বিফলে গেল। হাজার চেষ্টা করেও সে ধ্যান দিতে পারল না বইয়ের পাতায়। কি বিরক্তিকর ব্যাপার স্যাপার। চিত্রা সশব্দে চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো। না চাইতো বারবার বাহার ভাইয়ের সেই এলোমেলো চুলের ঢেউগুলো মনে পড়ে যাচ্ছে। লোকটা কি জাদু করলো? ঘেমে নিয়ে একাকার চিত্রার শরীর। সেই ঘুরমাক্ত মুখখানা নিয়ে সে বারান্দায় দাঁড়ালো। আশেপাশের রাস্তা বেশ নীরব। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ ভেসে আসে, এরপর আবার নিশ্চুপ হয়ে যায়। নিশ্চুপ রাস্তার দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল চিত্রার মিনিট 5। চোখের সামনে ভেসে উঠল চিলেকোঠার ঘরটা। বাহার ভাইয়ের গিটারের মোহনীয় সেই টুংটাং সুর, ঠোঁটের ভাঁজে রাখা সিগারেটের ধোঁয়া উড়ানোর দৃশ্য, চোখের বেকারত্বের হাহাকার। বাহার ভাইটা যে বড্ড একা তা এই 1 বছরে বেশ ভালো করেই জানা হয়ে গেছে চিত্রার। সেই একা মানুষটাই কিনা চিত্রাকে একা করে দিয়ে গেল। চিত্রার মনে জেগেছে আরও একটা সংশয়। বাহার ভাই কেন ওহি আপার বিয়ের পরেই চলে গেলেন? তবে কি বাহার ভাইয়ের মনের মণিকোঠায় ওহি আপা যত্নের লুকানো ছিল? নিজের ভাবনায় নিজেই কেঁপে উঠল। না না, বাহার ভাইয়ের মনে অন্য কারো ঠাঁই আছে ভাবলেই কেন যেন বুক মোচড় দিয়ে ওঠে। কেমন ব্যথা ব্যথা লাগে। ওহি আপার মনে যে বাহার ভাই আছেন সেটা কি চিত্রা জানতো না? অবশ্যই জানতো, কিন্তু জেনেও সে না জানার ভাব ধরেছিল কেবল নিজের স্বার্থে। বাহার ভাই যে কেবল তার, কিন্তু সে ভুল। বাহার ভাইয়ের হয়তো কারো হয় না। বাহার ভাইদের ভালোবেসে প্রতিটা নারী ওহি হয়ে রয়ে যায়। বাহার ভাইরা বিশাল জীবনের অপ্রাপ্তি হিসেবেই হয়তো সদা থেকে যায়। চিত্রার এই 18 বছরের জীবনে পরপর এত অপ্রাপ্তি কখনো মেলেনি। খুব সুন্দর হাসি হাসি তো কেটেছে গত হওয়া বসন্তগুলো। তবে এবার কেন বসন্ত কেবল চৈত্র মাসের খরা হয়ে রইল? এবার কেন বসন্ত এত বিবর্ণ? ভাবনার মাঝে কলিং বেল কৃত্রিম শব্দে ভাবনার রাজ্যে ভাটা পড়ল। চিত্রা ভীষণ দেহটাকে টেনে দরজা অবধি নিয়ে গেল, কিন্তু দরজা খুলে সে অবাক। আশেপাশে কেউ নেই।
তবে কলিং বেল বাজলো কে? বিরক্ত হয়ে যখন চিত্রা দরজা আটকাতে নিবে তখনই দরজার সামনে ইট দিয়ে চাপা দিয়ে রাখা কাগজ চোখে পড়ল। চিত্রা খানিকক্ষণ কৌতূহলবশত কাগজটা কুড়িয়ে নিল। আশেপাশে বেশ ভালো করে চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল। হাতের কাগজটা নিয়ে এসে আরাম করে বসলো নিজের খাটে। কাগজটা মূলত কেবল কাগজ না, চিঠিও বলা যায়। কাগজটা মেলে ধরতে অসম্ভব মুগ্ধতার ভরা লেখা জ্বলজ্বল করে উঠল। চিঠির শুরুতেই প্রিয় রঙ্গনা শব্দটা দেখে সে বিমূঢ় হয়ে গেল। ২-৩ বার চিঠির সম্বোধন করা শব্দটায় চোখ বুলালো। তার বাহার ভাই এসেছিল। এই চিঠি কি তবে বাহার ভাই দিয়ে গেল? চিত্রা চিঠিটা হাত নিয়ে আবার বারান্দার দিকে ছুটে গেল বাহার ভাইয়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু চিত্রার এমন আশা পূরণ হলো না। হাজার ছটফট করা মন দিয়ে আকাঙ্ক্ষা নিয়েও সে দেখতে পেল না বাহার ভাইকে। মন খারাপ হলো তার। তুমুল মন খারাপ নিয়ে সে চিঠি পড়া শুরু করে দিল। প্রিয় রঙ্গনা, আমি জানি চিঠির শুরুর সম্বোধনীটা দেখি তুমি তুমুল আগ্রহ আমায় খুঁজে বেড়াবে। এই মুহূর্তে তুমি তাই করছো, তাই না? তুমি এত বোকা কেন গো? যখন আমার অনুভূতির তোমার হাতের মুঠো, তখন আমার উপস্থিতি দিয়ে কি আসে যায়? তুমি অনুভব করলেই দেখতে তোমার হাতের মুঠোয় ওই চিঠির ভাঁজে আমি আছি। অথচ তুমি তো তত চালাক না। চালাক হলে কি আর আমায় অত কাঠখড় পোড়াতে হতো? তুমি নাকি পড়াশোনা শিখিয়ে তুলে মন খারাপের উৎসবে মেতেছ। এমন হেলাফেলা করলে বাহার ভাইয়ের রিকশার খরচ দিবে কিভাবে? বাহার ভাইয়ের তো ভাগ্য চাকরি নেই। এখন যদি রক্ষণাও কিছু করতে না পারি তবে আমাদের সংসার হবে কি করে? বুঝলে রঙ্গনা, তুমি বড্ড বোকা। তাই তো সংসার করার জন্য খুঁজে খুঁজে একমাত্র বাহার ভাইকে পেলে। জেনে শুনে কেউ নিজের পায়ে কুড়াল মারে বলো তো? আমায় চেয়ে বড্ড ভুল করলে রঙ্গনা। আমায় চাইলে কেবল দুঃখের উৎসব পাবে, আমায় পাবে না। তুমি কি বিশ্বাস করো তোমার বাহার ভাই কোনো খারাপ কাজ করতে পারে? আমি জানি তুমি তোমার বাহার ভাইকে এতটাই বিশ্বাস করো যে কখনই তাকে ভুল বুঝবে না। কিন্তু খুব শীঘ্রই হয়তো তোমার সেই বিশ্বাসের আয়না চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। তোমার চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের ভাঙ্গন আমি দেখতে পারবো না যে। তোমার হয়তো অনেক মানুষ আছে, আমার কেবল তুমিই আছো। তোমার জন্য হয়তো আমি চাকরির সন্ধান করেছিলাম, একটা ছোট সংসার সাধ করেছিলাম। সময় পরিস্থিতিদের কাছে আজ সব অসহায়। মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমি চাই তুমি আমায় বিশ্বাস করো। তোমার চোখে অবিশ্বাস আমায় যে বেঁচে থাকার পরও মেরে ফেলবে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে রঙ্গনা, আমাদের সংসারও হবে। আমরা এই শহর ছেড়ে খুব দূরে চলে যাব। যাবে তো? ঈদ তোমার বাহার ভাই। চিঠিটা হাতের ভাঁজে রেখে চুপ করে রইল চিত্রা। বাহার ভাইয়ের চিঠির মাঝে কেমন ধ্বংসের আভাস। খুব খারাপ কিছু হওয়ার সম্বন্ধনা। চিত্রার বুক কাঁপল। বাহার ভাই কি তবে কোনো গোলকধাঁধায় আটকে গেল? এধার ওধার হাতড়েও চিত্রা উত্তর পেল না নিজের প্রশ্নের। তবে সে বাহার ভাইয়ের সাথে সংসার করবে যে কোনো মূল্যে। যেহেতু সংসার করার জন্য অনেক দূর যেতে হবে, সেহেতু আগে না হয় মোহিনীর মৃত্যুর রহস্যটা পরিষ্কার করে দেয়া যাবে। বেশ খানিকটা প্রমাণ তো সে পেয়ে গেছে। এখন কেবল মোক্ষম সময়ের অপেক্ষা। তারপর চিত্রা আর বাহার না হয় শহর ছাড়বে। চিত্রা জানে বাহার ভাইদের কোনো কলঙ্ক হয় না। রাত তখন 11টা। বাহারের চিঠিটা চিত্রা সারাদিনের বোধহয় সখানেক বার পড়ে ফেলেছে। এখনো পড়ছিল। তন্মধ্যে কলিং বেলের শব্দে তার মনোযোগ বিঘ্ন হচ্ছে। বুকের মাঝে আরও একবার ছলাৎ করে ওঠে। এবারও দুপুরের মতন অনাকাঙ্ক্ষিত চিঠি আসতে পেরে ভেবে সে ছুটে গেল মেইন দরজার সামনে। মুনিয়া বেগম রাতে রান্না করছিলেন। দরজার শব্দ শুনে সেও হাত মুছতে মুছতে এগিয়ে এলো দরজার দিকে। চিত্রা মাকে দেখে নিজেকে সংযোগ করে ধীর গতিতে দরজা খুলতেই হতভম্ব চোখে সামনের মানুষটার দিকে তাকিয়ে রইল। মুনিয়া বেগমও চোখেও ভার বিস্ময়। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে যে? আকাশে চাঁদ মাটিতে কেন? শেষের কথাটা তাচ্ছিল্যের ছোঁয়া। দরজার ওপাশে দাঁড়ানো নুরুল সওদাগর তেমন পাত্তা দিল না বোধ হয় সে তাচ্ছিল্যে।
বরং বেশ কঠিন সুরে চিত্রাকে শুধালো, ওই লম্পট ছেলেটা কোথায়? চিত্রা ভ্রু কুঁচকালো, অবুঝ কণ্ঠে বলল, জি, তোমাদের পছন্দের ওই ভবঘুরেনে স্বাক্ষর ছেলেটা কোথায়? চিত্রা এবার বোধহয় বুঝলো বাবা কার কথা বলছে। বোঝার সাথে সাথে তার চোখ মুখ বিরক্ত ছড়িয়ে পড়ল। রাগী কণ্ঠে সে তার বাবাকে বলল, ওনার একটা নাম আছে আব্বা, ভদ্রভাবে বলতে পারলে বলুন, না হয় কথাই বলবেন না। নুরুল সওদাগর তাজ্জব বনে গেলেন। এতদিনে তার মেয়ের চোখে মুখে যে সম্মান দেখেছিল নিজের জন্য, আজ আর সেটা দেখতে পেল না। লেবু অতিরিক্ত চিপলে সেটা তিতা হয়ে যায়। চিত্রাই তার বহিঃপ্রকাশ। নুরুল সওদাগর তবুও দমে গেলেন না। কঠোর হয়ে বললেন, তোমার বাহার ভাইকে পেলে অবশ্যই আমাকে কল দিবে, কারণ ওরে আমাদের পুরো পুলিশ টিম খুঁজছে। মুনিয়া বেগম অসন্তুষ্ট কণ্ঠে বলল, ওরে খুঁজছেন কেন? খুঁজছে কেন তোমার পুলিশ টিম? মানুষের ভালো তোমাদের কি সহ্য হয় না? নুরুল সওদাগর উচ্চ সুরে হেসে উঠলেন, মুখ বাঁকিয়ে বলল, ভালো কার ভালোর কথা বলছো? হ্যাঁ, ওই ওই তো খুনটার। জানো সে কি করেছে? তার 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করেছে। তোমাদের আদরের বাহার, সেজন্যই তো পালিয়ে বাসা থেকে চলে গেছে। চিত্রা হতভম্ব চোখে বাবার পানে তাকালো। অনবরত তার পা কাঁপছে। বাহার ভাই অমন করেছে?